ফাইনালি আমাদের ভারত সরকারের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আর সেই কারণটা হচ্ছে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে ভারতের চিরশত্রু পাকিস্তানের মিসাইল কারখানা। ও মাই গড! বিষয়টা কি বুঝতে পারছেন? ভিউয়ার্স, এখন কথা হচ্ছে বাংলাদেশের কোন জায়গাতে এই মিসাইল কারখানাটা তৈরি করা হচ্ছে? কত একর জায়গার মধ্যে তৈরি করা হচ্ছে? আর সেখানে কি ধরনের মিসাইল নির্মাণ করা হবে বা তৈরি করা হবে? এবং সেই মিসাইলগুলোর সক্ষমতা কতটুকু? এই বিষয়ে বিস্তারিত আজকে ইন ডিটেলস ক্লিয়ারলি জানব। এবং রিসেন্টলি বাংলাদেশ দেখতে পাচ্ছি ভারত বিরোধী অনেক কিছুই করছে, এবং আসলে কি করছে এবং সেগুলো কতটা চিন্তায় ফেলতে পারে ভারতকে, আজকে ক্লিয়ারলি ইন ডিটেলস জানতে পারবো ভিউয়ার্স আজকের ভিডিওটা থেকে। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের মিসাইল ঘাঁটি, ভারতের কান্নাকাটির শুরু। ও মাই গড! তাহলে চলুন ভিউয়ার্স দেখে আসি কি এমন মিসাইল ঘাঁটি বাংলাদেশে নির্মাণ হচ্ছে যার কারণে ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। তাহলে চলুন বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, তারেক রহমান ভারতের মুচলেখা নিয়েই নাকি বাংলাদেশে এসেছেন এবং তিনি ভারতের কথায় ওঠেন বসেন। এরকম গুজব যখন তুঙ্গে, ঠিক তখনই তিনি ভারতের বিরুদ্ধে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা তারেকের বিরুদ্ধে ওঠা সমস্ত প্রোপাগান্ডাকে এক ধাক্কায় ছিটকে দিয়েছে। এখানেই শেষ নয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরে গিয়ে যুদ্ধবিমানের চুক্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের পাকিস্তানের সাথে করা গোয়েন্দা চুক্তি ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে পাকিস্তান নাকি বাংলাদেশে একটি শক্তিশালী মিসাইল ঘাঁটি করতে আগ্রহী এবং এর কাজ খুবই দ্রুত শুরু হতে চলেছে এবং বাংলাদেশও এটার পারমিশন দিয়েছে। যখনই পাকিস্তানে ঘোষণা দিয়েছে, ঠিক তখনই ভারত বাংলাদেশের বঙ্গোপসাগরে একটি মিসাইল পরীক্ষা চালায়, যেটা ছিল অগ্নি 6 সিরিজের একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। যদিও এই পরীক্ষাটি সম্পূর্ণ ব্যর্থ ছিল, তারপরও এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশের কর্মকাণ্ডে ভারত একেবারে খুশি নয়। এসব ঘটনা আরও প্রমাণ করে পর্দার আড়ালে বড় ধরনের সামরিক বা রাজনৈতিক পরিবর্তনের প্রস্তুতি চলছে। বর্তমানে স্বৈরাচার শেখ হাসিনার মতো বর্তমান সরকার নতজানু নীতিতে নেই। তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। ভারতের বিপক্ষে গিয়ে তারেক রহমান এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা ভারতকে হুমকির মুখে ফেলেছে। তো চলুন একে একে সব কিছু জেনে নেওয়া যাক। নাম্বার 1, পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা বিনিময় চুক্তি। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত করেছে, যেটার মেয়াদ ধরা হয়েছে 10 বছর। এই চুক্তির একটি অন্যতম বড় বিষয় ছিল গোয়েন্দা বিনিময় চুক্তি। আপনারা হয়তো জানেন যে পাকিস্তানের প্রধান ও সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হলো আইএসআই, এবং এই পাকিস্তানের আইএসআই হলো এমন একটি গোয়েন্দা সংস্থা যারা ভারতের এবং ভারতীয় সেনাবাহিনীর সমস্ত গোপন তথ্য তাদের হাতে আছে। আর সেই গোয়েন্দা সংস্থা এবার বাংলাদেশের সাথে এক হয়েছে, যা ভারতের জন্য উদ্বেগজনক। ইতিমধ্যে কিন্তু এ বিষয় নিয়ে ভারতের উচ্চমহলে ব্যাপক আলোচনা হচ্ছে। নাম্বার 2, পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের অনুমতির প্রয়োজন নেই। পদ্মা নদীর উপরে ভারতের ফারাক্কাবাদ অবস্থিত, যেটি ভারত চালু করেছে 1972 সালে, এবং এই ফারাক্কাবাদের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়। ভারত হঠাৎ করে ফারাক্কাবাদ খুলে দিয়ে বর্ষার সময় বাংলাদেশকে ডুবিয়ে মারে এবং গ্রীষ্মের সময় সব পানি আটকে রেখে বাংলাদেশকে এক প্রকার মরুভূমিতে পরিণত করে। আর ভারতের এই ফারাক্কাবাদের বিপরীতে এবার বাংলাদেশ তৈরি করতে চলেছে পদ্মা ব্যারেজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দ্রুত এই পদ্মা ব্যারেজের কাজ শুরু হতে চলেছে। প্রায় 35,000 কোটি টাকা খরচ করে এই মেগা প্রকল্পটি করতে চলেছে তারেক সরকার। বাংলাদেশের মতো ছোট দেশ এত বড় মেগা প্রজেক্ট করছে অথচ ভারতের সাথে কোনো আলোচনা করেনি। এটি ভারতের জন্য লজ্জাজনক ও অপমানজনক, কারণ এই প্রকল্পটি বর্তমানে চীনকে দেওয়া হচ্ছে। নাম্বার 3, একটা বিষয় এখানে বলতে চাই যে এখানে ভারতের পারমিশন, ঠিক আছে, এই পারমিশনের বিষয়টা বাংলাদেশ এখন কখনোই নেবে না, ঠিক আছে, কারণ ভারতের কারণেই তো বাংলাদেশের এই নতুন করে ব্যারেজটা তৈরি করতে হচ্ছে। স্বয়ংক্রিয় যদি বাংলাদেশকে ভারত পানি দিত তাহলে তো আর বাংলাদেশকে এই কাজটা করতে হতো না। তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ভারতকে গোনায় ধরার সময় নেই।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হাসিনার আমলের সেই জঘন্য নতজানো পররাষ্ট্রনীতির দিন শেষ। এখন যদি কেউ বর্ডারে গুলি করতে চায় তাহলে তাকেও বর্ডারে ঝুলে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কাটাতার ভয় পায় না, উচ্চ বাংলাদেশের সরকারও কাটাতার ভয় পায় না। এবং বর্তমান সরকার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে অর্ডার দিয়েছে তারা যেন বর্ডারে আরও শক্ত অবস্থান ধরে রাখে, গুলির বিনিময়ে তারা যেন গুলি চালায়। আমরা গত কয়েকদিন ধরে দেখছি সীমান্তে প্রায়ই বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করছে ভারতের বর্ডার গার্ড বিএসএফ। তাই বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এবং তিনি ভারতের কাঁটাতার দেওয়ার প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের কাঁটাতারকে আর ভয় পায় না। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আর নতজানু নেই, তারা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখেছে। নাম্বার 4, বাংলাদেশে পাকিস্তানের মিসাইল ঘাঁটি নির্মাণ। সম্প্রতি ভারতের একজন সেনা কর্মকর্তা তাদের মিডিয়ায় দাবি করেছেন বাংলাদেশে নাকি পাকিস্তান মিসাইল ঘাঁটি নির্মাণ করছে। মূলত ভারতকে চারদিক থেকে চেপে ধরতেই বাংলাদেশে মিসাইল ঘাঁটি নির্মাণ করছে পাকিস্তান। তবে এই মিসাইল ঘাঁটিটি বাংলাদেশের কোন স্থানে করা হচ্ছে বা কী পরিমাণ জমি বরাদ্দ দেওয়া হয়েছে বা এখানে কি কি ধরনের মিসাইল তৈরি করা হবে এ সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। কারণ মিসাইল তৈরির এই বিষয়গুলো অত্যন্ত সিক্রেটলি রাখা হয়, ফলে এই বিষয়গুলো গোপনই থাকবে। নাম্বার 5, দেখুন এই ভিডিওটাতে যে বিষয়টা বলা হলো আর কি, যে মিসাইল তৈরির বিষয়গুলো সিক্রেটলি রাখা হয়। হ্যাঁ, যদি সিক্রেটলি বাংলাদেশ সেটা না রাখে তাহলে ইরানের মতো বিপদে পড়তে হবে। আমেরিকা কিছুদিন পর পর ইরানের মিসাইল ঘাঁটিতে হামলা চালায়, সেম বাংলাদেশের সাথেও এটা ঘটতে পারে, না ঘটার কোনো সিকিউরিটি কে দিতে পারে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কখনোই পাবলিকলি আসবে না, আর এগুলো সিক্রেট কাজ সিক্রেটভাবেই থাকবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশ কিনছে তুরস্কের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারত আমাদের উপরে যখনই মিসাইল পরীক্ষা করেছে ঠিক তখনই তারেক রহমান ঘোষণা দিয়েছে তুরস্কের সিপার-01 আকাশ প্রতিরক্ষা কিনবে বাংলাদেশ। অনেকে এটিকে তুরস্কের তৈরি স্টিল ডোম বলে থাকে। অর্থাৎ ইসরায়েলের যেমন আয়রন ডোম রয়েছে তেমন তুরস্কের রয়েছে স্টিল ডোম। আর এবার তুরস্কের এই স্টিল ডোমই কিনতে চলেছে বাংলাদেশ, যেটার রেঞ্জ 100 কিলোমিটার। এটি শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান, অ্যাটাক ড্রোন, এমনকি শত্রুপক্ষের ক্রুজ মিসাইলকেও এটি ঠেকাতে সক্ষম। এবং এটি বর্তমান বিশ্বের অন্যতম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে গুঞ্জন শোনা যাচ্ছিল বাংলাদেশ নাকি তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে, যেটি ছিল মিডিয়াম রেঞ্জের, যার রেঞ্জ ছিল মাত্র 35 কিলোমিটার। কিন্তু বর্তমান সময়ে এসে 35 কিলোমিটার রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কোনো কিছুই করা যায় না। আর এই কারণেই তারেক রহমান ঘোষণা দিয়েছে তিনি তুরস্কের সবথেকে লং রেঞ্জের এই স্টিল ডোম এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করবে, যেটির রেঞ্জ 100 কিলোমিটারেরও বেশি, যেটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নাম্বার 6, ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি বাতিল। ক্ষমতায় বসেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের স্বার্থে নানা সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। এরকম একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হলো আদানি পাওয়ার চুক্তি বাতিল করা। শেখ হাসিনা সরকার আদানির কাছ থেকে প্রায় 15 টাকা ইউনিট বিদ্যুৎ কিনত, যা আজীবন চুক্তি ছিল, যেটা দামের দিক থেকে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় ডাবল। অর্থাৎ হাসিনা সে সময় ভারতের কাছ থেকে দ্বিগুণ দামে বিদ্যুৎ ক্রয় করত ভারতকে খুশি করার জন্য। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই চুক্তির মাধ্যমে আদানি প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছিল। তারেক রহমান ও তার সরকার চিন্তা করেছে বাংলাদেশের স্বার্থ রক্ষায় আদানিকে অতিরিক্ত টাকা দেওয়া বন্ধ করে দেবে, তাই এই চুক্তি বাতিল করতে চাচ্ছে তারেক রহমান সরকার। আর যদি আদানি বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতেই চায় তাহলে তার দাম অর্ধেক করতে হবে। নাম্বার 7, হুমকির মুখে ভারতের শিলিগুড়ি করিডর। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর হলো এমন একটি সুরপথ যেটি বন্ধ করে দিলে ভারত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আর এই শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশ নির্মাণ করতে চলেছে তিস্তা মহাপ্রকল্পের কাজ। আর এই তিস্তা মহাপ্রকল্পের কাজ দেওয়া হচ্ছে চীনকে, অর্থাৎ স্থায়ীভাবে চীন এই মেগা প্রকল্পটি নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ভারতের একদম চিকেন নেকের কাছে চীনা নাগরিকরা বসবাস করবে, যেটি ভারতের জন্য উদ্বেগজনক। অর্থাৎ চিকেন নেকের ওই পারে চীনের অবস্থান, আবার তিস্তা নদীতে এ পারেও চীনের অবস্থান, তাই হুমকিতে পড়তে পারে ভারতের শিলিগুড়ি করিডর। নাম্বার 8, বাংলাদেশ সেনাবাহিনীর পাশে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরেও সে দেশের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা অটুট। এমনকি বাংলাদেশে অবস্থান করছে ভারতীয় রাফেল ধ্বংসকারী বিমান বাহিনীর সেনারা।
যারা প্রশিক্ষণ দেবে বাংলাদেশ বিমান বাহিনীকে। ইতোমধ্যেই কিন্তু তারা বাংলাদেশে অবস্থান করছে, যেগুলো নিয়ে ইতোমধ্যেই কিন্তু দিল্লিতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাম্বার 9, পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর। দুই দেশের মধ্যে আরেকটি যুগান্তকারী চুক্তি হচ্ছে নলেজ করিডর। এই চুক্তির আওতায় পাকিস্তান বাংলাদেশের 500 শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রি দিবে, ট্রেনিং দিবে। ইতোমধ্যেই কিন্তু প্রথম ব্যাচের প্রায় 100 জন শিক্ষার্থী পাকিস্তানে গেছে, যাদেরকে রিসিভ করেছে পাকিস্তানের গণ্যমান্য শিক্ষকরা। ইতোমধ্যেই কিন্তু তারা পাকিস্তানে পড়াশোনা শুরু করেছে। নাম্বার 10, নতুন যুদ্ধবিমান ক্রয় চীন থেকে। আপনারা হয়তো দীর্ঘদিন ধরে শুনে আসছেন যে বাংলাদেশ চীনের কাছ থেকে 20টির মতো জে-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে। ইতোমধ্যেই কিন্তু সেটির কাজ শুরু হয়ে গেছে। হয়তো অল্প কয়েকদিনের মধ্যে আমরা চীনের জে-10Cর ডেলিভারি পাব। আর এই জে-10Cর সাথে আমরা PL-15E মডেলের মিসাইলও পেতে চলেছি। এই যুদ্ধবিমান আর এই মিসাইল দিয়েই কিন্তু ভারতের রাফেলকে ধ্বংস করেছিল পাকিস্তান এয়ারফোর্স। সেই রাফেল ধ্বংসকারী যুদ্ধবিমানই এবার কিনতে চলেছে বাংলাদেশ, যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তারা কোনোভাবেই এবার আর বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারছে না। সেই সাথে সেই পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে ট্রেনিং দেবে, ফলে ভারত আরও চাপের মধ্যে পড়তে চলেছে। বর্তমানে তারেক রহমানের সরকার ভারতকে যেন এক প্রকার গুনতিতেই ধরছে না। তারেক রহমানের ভারত বিরোধী এই সিদ্ধান্তগুলোকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি। তো সম্পূর্ণ নিউজটা দেখে আমি যে বিষয়টা বুঝতে পারলাম, বাংলাদেশের বর্তমানের যে অবস্থা ভারতের বিপক্ষে, সেটা কিন্তু অকারণে হয়নি, অনেক কারণ আছে এখানে। দেখুন, বাংলাদেশের যে পদ্মা ব্যারেজটা, ঠিক আছে, যেটা সামনে ফারাক্কা বাঁধ রয়েছে, ভারতের তৈরি ফারাক্কা বাঁধ, সেই ফারাক্কা বাঁধের কারণে কিন্তু প্রতি বছর বাংলাদেশের যে ভোগান্তিটা পোহাতে হয়, সেটা কিন্তু ছোটখাটো কোনো ভোগান্তি নয়, অনেক বড় একটা ভোগান্তি। তো এই বিষয়টা কিন্তু বাংলাদেশিদের তিলে 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 পুড়িয়ে মারছে, এবং বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার কিন্তু এই বিষয়টার বিপক্ষে দাঁড়িয়ে গেছেন এবং নতুন করে পদ্মা ব্যারেজ নির্মাণ করার প্রকল্প শুরু করতে যাচ্ছেন, যেটা তৈরি করবে চীন। এবং তিনি এমন আরো অনেক সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো হয়তো আপনারা দেখতেই পেলেন। সেগুলো বলে আর ভিডিওটাকে লং করতে চাচ্ছি না। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে বিদ্যুতের বিষয়টা। আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তিটা, সেটাও ইতিমধ্যে বাতিল করার প্ল্যানিং করা হচ্ছে। কারণ বিদ্যুতের ইউনিট প্রতি এত বেশি দাম দিয়ে আসলে লস হচ্ছে, বাংলাদেশের লাভ হচ্ছে না। তো বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়ে গিয়েছে, সেটার প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। তো সেখান থেকে যদি ভালো পরিমাণে একটা বিদ্যুৎ তৈরি হয়, তাহলে বাংলাদেশ চাইলেই কিন্তু অনেকগুলো পরিকল্পনা নিতে পারবে। আদানি গ্রুপ থেকে যে চুক্তিটা নিয়েছিল বা আদানি গ্রুপের সাথে যে চুক্তিটা করেছিল, সেটা বাতিল করে দিতে পারবে। এর দ্বারা কিন্তু বাংলাদেশের কোনো লস হবে, ঠিক আছে, বাংলাদেশের অর্থটা ঠিকঠাকভাবে কাছে রাখবে, এবং ইউনিট প্রতি যে বেশি দামটা দিতে হয়, সেটা কিন্তু আর দিতে হবে না। এর দ্বারা কিন্তু ভারতের অর্থনীতির উপর একটা বিশাল চাপ আসবে। তো ভিউয়ার্স, বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে ভারত বিরোধী হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু ভারত দায়ী, বাংলাদেশ না। তো বাংলাদেশ যদি ভারতের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখে, তাহলে ভারতের অর্থনীতির উপর সমস্যা হতে পারে, বাংলাদেশের সেরকম কোনো সমস্যা হবে না। কারণ অর্থ থাকলে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে অনেক কিছুই করতে পারবে। তবে পার্শ্ববর্তী দেশ হিসেবে বিষয়টা বা পরিবহন খরচটা হয়তো সহজ হতো। তবে ভারত যদি এরকমভাবে বাংলাদেশের সাথে অন্যায় করতে থাকে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ কখনোই ভারতের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না। শেখ হাসিনা সরকারের আমলে সেটা অন্য হিসেব ছিল, কিন্তু রিসেন্টলি আর সেটা সম্ভব না। তো এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি ভিউয়ার্স, অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।